সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন মিট আপে। বাংলাদেশ ডিবেট ফেডারেশন এবং বাংলাদেশ জেনারেশন পার্লামেন্ট ইউনিসেফ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন মিট আপে আমাদের সাথে আজকের অনুষ্ঠানে যিনি থাকবেন আহ, তাকে আমরা আহ, সবাই মোটামুটি বেশ ভালোভাবেই চিনি। তিনি আর কেউ নন, ওয়াসেকা আয়েশা খান। আহ, দশম জাতীয় সংসদে তিনি একজন সম্মানিত সংসদ সদস্য এবং একই সাথে তিনি আহ, নানান ধরনের গুরুত্বপূর্ণ কমিটিতে তিনি রয়েছেন এবং শিশুদের অধিকার, পরিবেশ এবং নাগরিকদের নানান ধরনের সুযোগ সুবিধা নিয়ে তিনি নানা ধরনের কাজ করে থাকেন। তিনি ক্লাইমেট পার্লামেন্ট, দ্য এশিয়ান ওমেন পার্লামেন্ট এবং একই সাথে নিউক্লিয়ার নন প্রলিফারেশন অফ অ্যান্ড ডিসআর্মামেন্ট এর একজন পার্লামেন্টারিয়ান সদস্য। তো আমি ম্যাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে। আমি ম্যামকে সাদর সম্ভাষণ জানাই, স্বাগত জানাই এবং একই সাথে ম্যামের কাছে একটু জানতে চাইছি যে আজকে আমাদের এই অনলাইন মিট আপে অংশ নিতে পেরে আপনার অনুভূতিটি কি, যদি একটু আমাদের জানাতেন। ধন্যবাদ মেহেদি। সবাইকে আমি শুভ সন্ধ্যা জানাচ্ছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। আহ, একবার লগ ইন করে আবার যেহেতু শুনতে পাচ্ছিলাম না, একটু দেরি হয়ে গেল আবার জয়েন করতে। এই উদ্যোগটা খুবই ভালো। ইউনিসেফ, প্রজন্ম সংসদ এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের যে মিলে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা অবশ্যই খুবই প্রশংসনীয়। এবং আমি খুব আনন্দিত এই ধরনের একটি উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে। সরাসরি আমাদের বর্তমানে যারা খুব গুরুত্বপূর্ণ নতুন প্রজন্ম এবং এই প্রজন্মই ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, তাদের সাথে এই যে যুক্ত হওয়া, তাদের ভাবনা চিন্তাগুলো জানতে পারা, তাদের প্রশ্নগুলো, তারা কি নিয়ে চিন্তা করছেন এবং দেশের দেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা যে তাদের যে মতামত, তাদের যে চিন্তা ভাবনা, সেটা একটা জানার সুযোগ পাচ্ছি। সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ। এবং এই সুযোগে যেসব প্রসঙ্গগুলো উঠে আসছে, সেটা নিয়েও আমরা, যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী, সেটা নিয়ে আমার কাজ করার আমি চেষ্টা করব এবং সেটা নেক্সট এই প্রসঙ্গগুলো নেক্সট লেভেল যেভাবে কিভাবে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা আমি করব। অনেক ধন্যবাদ। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আমরা একটু টেকনিক্যাল সমস্যার কারণে একটুখানি সময় আমাদের বেশি লেগে গেল, সুতরাং আর দেরি না করে আমরা সরাসরি অনলাইন মিট আপের মূল কার্যক্রম যেটি প্রশ্নোত্তর পর্ব, সেটিতে আমরা চলে যেতে চাচ্ছি। আজকে আমরা অনলাইন মিট আপে আমাদের সামনে আমাদের সাথে যে সকল শিশুরা উপস্থিত রয়েছেন তাদের কাছ থেকে আমরা প্রশ্ন নেব। সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনাটি হবে এবং সেই আলোচনার সর্বশেষে আমরা গুরুত্বপূর্ণ মতামত বা আমাদের যে আইডিয়াগুলো আমরা পিচ করলাম সেগুলো আমরা কাজে লাগানোর জন্য কি করা যেতে পারে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করব। তো আমরা শুরু করছি। প্রথমেই নেত্রকোনা 4 থেকে মুস্তাইন বিল্লাহকে আমি অনুরোধ করব তার প্রশ্নটি করার জন্য। মুস্তাইন বিল্লাহ। আমার মনে হচ্ছে নেত্রকোনা 4 মুস্তাইন বিল্লাহ নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে তিনি হয়তো নেই। তিনি পরবর্তীতে আমাদের সাথে যোগ দিলে আমরা তার প্রশ্নটি নেব। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আহ পরিবেশ নিয়ে আসলে আমাদের অনেক বড় ইস্যু রয়েছে, যেটা ম্যাম খুব ভালো করেই জানেন। আমরা সেই পরিবেশ নিয়ে আজকে আহ এই প্রশ্নগুলো নেয়ার চেষ্টা করছি। পরবর্তী প্রশ্ন যিনি করার সুযোগ পাবেন তিনি পঞ্চগড় 2 থেকে আরিফ বিল্লাহ। আরিফ বিল্লাহ, পঞ্চগড় 2।
আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, যারা টেকনিক্যাল টিম রয়েছেন তারা যদি একটু আমাকে জানাতেন যে মুস্তাইন বিল্লাহ, আরিফ আরিফ বিল্লাহ এরা কি আছেন কিনা। যদি না থাকেন তাহলে আমরা পরবর্তীতে যাচ্ছি। মুস্তাইম আহ, বিল্লাহ আছেন, উনি খুব সম্ভবত ওনার মাইকটা আনমিউট না করে কথা বলছিলেন, সেজন্য এক্সট্রিমলি সরি। মুস্তাইম বিল্লাহর কাছে আমরা ফেরত যাই। জি হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, আমরা এখন শুনতে পাচ্ছি, প্লিজ। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ মুস্তাইন বিল্লাহ, আপনি নেত্রকোনা 4, আপনার প্রশ্নটি করুন। জি, আমি মুস্তাহিম বিল্লাহ, নেত্রকোনা 4। আমি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। মাননীয় সংসদ সদস্যের কাছে আমার প্রশ্ন, সমুদ্রের পানিতে নদী ও ফসলের ব্যাপক দূষণ হয়। সরকার দূষণ কমাতে এ পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতে কি কি পদক্ষেপ গ্রহণ করবে? ধন্যবাদ। ধন্যবাদ মুস্তাইন, আপনি নেত্রকোনা থেকে খুব প্রয়োজনীয় প্রশ্ন করেছেন। বাংলাদেশের প্রাণ কিন্তু বাংলাদেশের নদীগুলি, এবং সমুদ্রের, আমরা তো সাগর, আমি চট্টগ্রামের মানুষ, এবং সাগরের নোনা পানিতে আমরা বড় হয়েছি। আমাদের যারা উপকূলীয় অঞ্চলে আমরা আছি, আমরা সাগরের কোলেই বড় হয়েছি। এখন লবণাক্ততা বৃদ্ধির বিষয়ে একটা তো হচ্ছে যে আমাদের নদীর যে ক্যাপিটাল ড্রেজিং গুলো হয় সেগুলো একটা ভাবে কাজ করে। এই পর্যন্ত মানে 53টি রুটে ক্যাপিটাল ড্রেজিং করা হয়েছে, যাতে নদীর নাব্যতা বৃদ্ধি হয় এবং সেক্ষেত্রে নদীর পানিতে যাতে এবং এলাকার মানে চাষযোগ্য যে জমি সেখানে ক্ষতি কম হয়। এটা অবশ্য যেহেতু আমাদের সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের জন্য সমুদ্রপৃষ্ঠ কিন্তু বেড়ে যাচ্ছে। এখন বাংলাদেশ তো জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে খুবই ক্ষতিগ্রস্ত একটি দেশ, এবং আমাদের সমুদ্রপৃষ্ঠ বেশ দ্রুতই বাড়ছে। সেই ক্ষেত্রে আমাদের যে লবণাক্ত পানি চাষযোগ্য জমিতে এসেই পড়ছে। আমরা আগেও বাঁধ দিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, এখনো প্রচুর বাঁধ হচ্ছে, কয়েকশো কিলোমিটার বাঁধ হয়েছে এবং হচ্ছে। এটা ছাড়াও আমাদের যে বৈজ্ঞানিকরা আছেন, যারা গবেষক আছেন, তারা কিন্তু বোরো ধান, এক ধরনের ব্রি ধান 61 যেটা উদ্ভাবন করেছে, সেটা লবণাক্ততা সহ্য করতে পারে, এবং অবশ্যই আমাদের দেশের আমরা চাই আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হব, এবং নদীর দূষণ বন্ধ করা এবং লবণাক্ততার কারণে যেই চাষযোগ্য জমির মধ্যে যে পানি চলে আসে, সেটার সাথে এই যে গবেষণালব্ধ নতুন লবণাক্ত সহিষ্ণু ধানগুলো আছে, সেটা কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এবং আমরা সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সফল হয়েছে। বাংলাদেশের এই লবণাক্ততার কারণে যেহেতু এই ধানগুলো হচ্ছে 8 ডিএস পার মিটার মাত্রা লবণাক্ততা সহ্য করে ফলন দিতে সক্ষম, যা এখনকার যে উচ্চ ফলনশীল ব্রি ধান 28 আছে সেটা পারে না, এবং ব্রি ধান 47ও কিন্তু লবণ সহ্য করতে পারে। এই ক্ষেত্রে এই ধরনের গবেষণা লব্ধ ধানগুলো আমাদের কাজে আসছে, এবং আমাদের ভবিষ্যতেও লবণাক্ত পানি আসবে। এখন আপনি সমুদ্রের পানিকে আটকে রাখা, আসলে আমি জানি না কোনো দেশ এটা করতে পারে কিনা, কিন্তু প্রক্রিয়াটি চলমান, আর আমরা সমুদ্রের পানি লবণাক্ততাকে মুখোমুখি এটাকে ফেস করেই আমরা আমাদের এগিয়ে যেতে হবে। ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ম্যাম চমৎকার উত্তরটি দেওয়ার জন্য। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন যিনি করবেন তিনি পঞ্চগড় 2 আসন থেকে আরিফ বিল্লাহ। আরিফ বিল্লাহ, আপনি কি উপস্থিত আছেন? আরিফ বিল্লাহ, পঞ্চগড় 2। জি, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। জামালপুর 3 থেকে মোহাম্মদ জায়েদ জামান। আমার মনে হয় আরিফ বিল্লার প্রশ্নের উত্তর প্রায় আমি দিয়েই দিয়েছি আগের প্রশ্নের উত্তরের সাথে, তাই না? ওটাও মনে হয় ফসলের বিষয় ছিল, জি, পানি, সমুদ্রের পানি থেকে হ্যাঁ, ফসল, ফসল তাই ও না? পানি জি বিষয় পালন জি করতে জি। হবে। জি, আমরা তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন যিনি করবেন তার কাছে যাচ্ছি। জামালপুর 3 আসন থেকে মোহাম্মদ জায়েদ জামান। জায়েদ জামান, খুব সম্ভবত তিনিও নেটওয়ার্ক ইস্যুর কারণে শুনতে পাচ্ছেন না আমাদের। রংপুর 2 থেকে তাসনিয়া তাবাসসুম ফারাহ। ভাই আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আপনি সরাসরি প্রশ্নটি করুন। ধন্যবাদ। আমি তাসনিয়া তাবাসসুম ফারহা, রংপুর 2 আসন থেকে বলছি। আমি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুরের 2য় বর্ষের শিক্ষার্থী। মাননীয় সংসদ সদস্য, গ্রীষ্মকালে সমুদ্রের লোনা পানি নদীপথে দেশের অভ্যন্তরে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করছে, যার ফলে কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। মাননীয় সংসদ সদস্যের নিকট আমার প্রশ্ন হলো, এই লোনা পানি যাতে প্রবেশ করতে না পারে সেজন্য সরকার কি ধরনের পদক্ষেপ নিয়েছে? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তাসনিয়া, আপনি রংপুর থেকে প্রশ্ন করেছেন। আমি কিন্তু এই প্রশ্নের উত্তর হয়তো আগের উত্তরেও কিছুটা দিয়েছি এবং হয়তো একই রকম মনে হবে, কারণ প্রশ্নগুলো কিন্তু সবই প্রায় একটির সাথে একটি জড়িত। সমুদ্রের পানি, লবণাক্ততা, ফসল, সবই কিন্তু একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। তো আমি আবারও বলছি, বিভিন্নভাবে বাঁধ দিয়ে নদীর সমুদ্রের পানি নদীর মাধ্যমে জমিতে প্রবেশ করার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। আগেও হচ্ছে, এখনো হচ্ছে। কিন্তু এখানে আমাদেরকে, যেহেতু এটি একটি প্রাকৃতিক বিষয়, আমরা শুধু বাঁধ দিয়ে এটাকে ঠেকানো সম্ভব না। কয়টা বাঁধ আপনি দিবেন, এবং বাঁধ কিন্তু প্রাকৃতিকভাবে নদীর যে প্রাণ, নদীর যে নদী শাসন আইন আমাদের আছে, নদী রক্ষা আইন আছে, যত বাঁধ দেওয়া কিন্তু সেটা যায়ও না, এটা আইনত দণ্ডনীয়। আমাদের দেশের নদীকে একটি এন্টিটির মর্যাদা দেওয়া হয়েছে, নদীও একটি এন্টিটি, সুতরাং যেখানে সেখানে বাঁধ কিন্তু দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা লবণাক্ত সহিষ্ণু ফসল উৎপাদনের দিকে বেশি মনোযোগ দিচ্ছি। আমাদের গবেষকরা ব্রি ধানের 61-র মতো বিভিন্ন সবজির বীজও উদ্ভাবন করছে, যেসব সবজির ফসলের জিন লবণাক্ত সহিষ্ণু, এবং সেভাবেই কিন্তু আমাদের আসলে এগিয়ে যেতে হবে। কারণ পানি ঢোকা বন্ধ করার জন্য যত্রতত্র আসলে বাঁধ দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে নদীর দুকুলে যারা বসবাস করেন তাদেরও সমস্যা হয়। যখন আমাদের দেশে বর্ষা মৌসুমে পানি অনেক বেশি আসে, তখন বন্যা হওয়ার সমূহ সম্ভাবনা এবং আরো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা। সেই ক্ষেত্রে আমরা লবণাক্ততার সাথে যুদ্ধ করে আমরা কিভাবে আমাদের খাদ্য উৎপাদনটাকে সমন্বিত রাখতে পারি, সেদিকেই বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাদেরকে আরো সমৃদ্ধ করার জন্য। আমরা রংপুর 2 থেকে তাসনিয়া তাবাসসুম ফারার প্রশ্ন নিলাম। এরপর আমরা যার কাছে যাব, তার প্রশ্ন নেওয়ার আগে একটু আপনাদের সবাইকে জানিয়ে দিই, আজকের এই অনুষ্ঠানটি কিন্তু বাংলাদেশ ডিবেট ফেডারেশন এবং বাংলাদেশ জেনারেশন পার্লামেন্ট, এই দুটি অনলাইনে দুটো পেজ থেকে, ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে ঠিক এই মুহূর্তে। আমরা তাহলে প্রশ্নে চলে যাচ্ছি। ঢাকা 16 আসন থেকে সুমাইয়া সরকার। ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য।
আমি সুমাইয়া সরকার, ঢাকা 16 আসন। অধ্যয়নরত আছি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। মাননীয় সংসদ সদস্য, আমার প্রশ্নটি হচ্ছে, প্রতি বছর বর্ষাকালে উজান থেকে আসা পানিতে প্রচুর পলি আসে। এসব পলিগুলিতে উর্বর ফসল জন্মায়, কিন্তু সঠিকভাবে এ পলি মাটিগুলো ধরে রাখার জন্য গাছ লাগানো ছাড়া অন্য কোনো পদক্ষেপ বাংলাদেশ সরকার গ্রহণ করেছে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ সুমাইয়া। আপনি ঢাকা থেকে ঢাকা 16 আসন থেকে প্রশ্ন করেছেন। হ্যাঁ, বর্ষাকালে আমাদের উজানের থেকে প্রচুর পানি আসে এবং আমাদের এই কারণে আমরা বন্যার সম্মুখীন হই। কিন্তু বাংলাদেশে এই বন্যার সাথে বাংলাদেশের সম্পর্ক বহু বহু বছরের, এবং এই বন্যাতে যে পলি আসে সেই পলিতেই কিন্তু বাংলাদেশের মাটি এত উর্বর, যেখানে সেখানেই আমরা একটু মানুষ ছাড়া পাখিরাও বীজ ফেললেও সেখানে সুন্দর গাছ হয়ে যায়। এবং এই পলি মাটি ধরে রাখার জন্য তো আমাদের অবশ্যই সারা বিশ্বে স্বীকৃত পদ্ধতি হচ্ছে গাছ লাগানো, বনায়ন, বৃক্ষরোপণ। এবং এই বৃক্ষরোপণ, এই যে সবুজ বেষ্টনীর কথা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই স্বাধীনতা পরবর্তী সেই 1972 সালেই কিন্তু সেটা উনি শুরু করেছিলেন, যা আমাদের দেশকে ঝড়ঝঞ্ঝা থেকেও বাঁচায়, আবার আমাদের পলি মাটিটা ধরে রেখে ফসলের জমির উর্বরতা বৃদ্ধি করে আমাদের খাদ্য উৎপাদনে সহায়তা করে। এখন বিভিন্ন বৈজ্ঞানিক আরো পদ্ধতির ব্যবহার এসেছে, কিন্তু এই যে গাছ লাগানো, আমাদের দেশের জন্য গাছ লাগানোটাই সবচেয়ে বেশি উপযুক্ত পদ্ধতি, এটি আমার ব্যক্তিগত মতামত। তো এই বিষয়ে আরো গবেষণা করা হচ্ছে কিভাবে পলি মাটিকে সহজে অন্য কোনো উপায়ে ধরে রাখা যায় কিনা। ধন্যবাদ সুমাইয়া। ধন্যবাদ ম্যাম আপনাকে। অর্থাৎ গবেষণা এখনো চলছে, আমরা এর ফলাফল আশা করি খুব দ্রুতই আমরা আমাদের সামনে দেখতে পাবো, অচিরেই আমরা দেখতে পাবো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। রংপুর 5 থেকে ফারাহ হাসান লানা। রংপুর 5 থেকে ফারাহ হাসান লানা, আপনি কি উপস্থিত আছেন সংসদে? জি আছি, ধন্যবাদ। আমি ফারাহ হাসান লানা, আমি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর 9ম শ্রেণীর শিক্ষার্থী। আমার প্রশ্নটি হলো, মেরু অঞ্চলে বরফ গলিত হওয়ার কারণে সমুদ্রের পানি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এতে অনেক সময় প্লাবিত হচ্ছে সমুদ্র উপকূলীয় অঞ্চল, যার প্রধান কারণ বৈশ্বিক উষ্ণায়ন। আমার প্রশ্নটি হলো, এই বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধে এবং তা কমিয়ে আনতে সরকার কি কোনো টেকসই পরিকল্পনা গ্রহণ করেছে? ধন্যবাদ ফারা। আপনি রংপুর থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। বিশ্বজুড়ে যে পরিবেশ অবক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের জনিত যে বিরূপ প্রভাব, সেটা বাংলাদেশে আমরা যথেষ্ট বেশি এফেক্টেড। এবং বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জলবায়ু সংরক্ষণের যে তহবিল, বাংলাদেশ কিন্তু সেটা অনেক আগেই নিজস্ব টাকা দিয়ে সেই তহবিল তৈরি করেছে। সেটা ছাড়াও বাংলাদেশের জাতীয় সংসদে প্ল্যানেটারি ইমার্জেন্সি নামে একটি মোশন গৃহীত হয়, যেটা জাতীয়, এবং যাতে এটা এই জলবায়ু দূষণ এবং পরিবেশ সংরক্ষণ বিষয়টিকে উপর আরো গুরুত্ব আরোপ করা যায়। জাতীয় পরিবেশ নীতি 2018 বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করা হচ্ছে। এই নীতিমালায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর সংস্থার কার্যক্রম নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ উপকূলীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ঝুঁকি নিরূপণের লক্ষ্যে অ্যাসেসমেন্ট অফ সি লেভেল রাইজ অ্যান্ড ভালনারেবিলিটি ইন দ্য কোস্টাল জোন
অফ বাংলাদেশ থ্রু ট্রেন্ড অ্যানালিসিস শীর্ষক একটি গবেষণাও সম্পন্ন হয়েছে। এই সব কিছু প্রক্রিয়া চলমান আছে এবং আমরা আশাবাদী আমরা আপনারা যারা তরুণ প্রজন্ম, আমরা আপনাদের জন্য সুন্দর একটি বাংলাদেশ এবং পরিবেশের সাথে জলবায়ুর পরিবর্তনের যে বিরূপ প্রভাবগুলো আছে সেটা আমরা পদক্ষেপ যেগুলো নেওয়া হয়েছে এবং এখনো নেওয়া হচ্ছে, আমাদের 2100 সালের ডেল্টা প্ল্যানও করা হয়েছে, বদ্বীপ পরিকল্পনা। তো সবকিছু মিলে বাংলাদেশ পরিবেশ উপরে যে বাংলাদেশ পরিবেশের বিরূপ প্রভাব সেটা আমরা একসাথে মোকাবিলা করব সেই আশা করছি এবং আপনাদের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ থাকবে। ধন্যবাদ। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার উত্তরের জন্য। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন চট্টগ্রাম 10 আসন থেকে আয়ন কৃষ্ণ পাল। আচ্ছা, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি, যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আমাকে ফ্লোর প্রদানের জন্য। আমি অয়ন কৃষ্ণ পাল চট্টগ্রাম 10 আসন থেকে বলছি। আমি বর্তমানে চট্টগ্রাম কলেজ স্কুলে 10ম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছি। আমরা জানি সমুদ্র সৈকত এবং এর আশেপাশের বিভিন্ন এলাকা পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার করায় মানুষের দ্বারা সেখানে বিভিন্ন রকমের ময়লা আবর্জনা, বিশেষ করে প্লাস্টিক দ্রব্যাদি যেগুলো অনেক বেশি ক্ষতিকর, এইসব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, যা আমাদের সমুদ্রের পানির সাথে ধুয়ে গিয়ে নদীর পানি এবং একই সাথে ফসলকেও ক্ষতির সম্মুখীন করছে। মাননীয় সংসদ সদস্যের কাছে আমার প্রশ্ন থাকবে, এই ক্ষেত্রে কি সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ অয়ন। আপনি চট্টগ্রামের যথার্থই চট্টগ্রামের মানুষ, আপনি সমুদ্র সৈকত নিয়ে প্রশ্ন করেছেন। আমাদের এখানে অনেক কটা সমুদ্র সৈকত আছে। চট্টগ্রাম বিভাগেই বেশ আমার মনে হয় সর্বোচ্চ সংখ্যক সমুদ্র সৈকত আছে। দেখেন, পর্যটন শিল্প কিন্তু আমাদের একটি অর্থনৈতিক খাত এবং সেটাকে আসলে বন্ধ করার কোনো সুযোগ নেই। আমাদের সমুদ্র সৈকতগুলো পর্যটনের জন্য অতি সম্ভাবনাময় স্থান এবং এখানে বিভিন্ন সুযোগ সুবিধা পর্যটকদের জন্য এখনো বৃদ্ধি করা হচ্ছে। এখন পর্যটনের একটি বিশেষ দিক হচ্ছে পর্যটকরা যেখানে যাবেন সেখানকার পরিবেশ তারা নষ্ট করবেন না। এখানে এখন বর্তমানে বিভিন্ন জরিমানার ব্যবস্থা আছে এবং সরকার এবং বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানও সমুদ্র সৈকতগুলো পরিষ্কার রাখে তারা তাদের জনবল দিয়ে। কিন্তু এখন আমরা যারা এসব জায়গায় বেড়াতে যাচ্ছি, আমাদের অবশ্যই সচেতন হতে হবে এবং এই সচেতনতা কিন্তু সামাজিক সচেতনতা, এবং আপনার মতো যারা এসব নিয়ে চিন্তা ভাবনা করেন আপনারাও সচেতনতা বৃদ্ধি করাতে এগিয়ে আসবেন। সরকারের পক্ষে শুধুমাত্র আইন করে কিন্তু মানুষের অভ্যাস বদলানো সম্ভব না। সমুদ্র সৈকতে পর্যটকরা যাবেন, এটাই স্বাভাবিক। তারা সেখানে বাংলাদেশ আপনি মানে নেটে দেখবেন পৃথিবীতে সমুদ্রে দূষণ, সমুদ্রকে দূষিত করা দেশগুলোর মধ্যে কিন্তু বাংলাদেশের নাম বেশ আগে এবং এটা কিন্তু আসলে বদলাতে হবে। শুধুমাত্র জরিমানা আইন করে এটা সম্ভব হবে না। সরকারের সাথে আপনাদের মতো যারা সচেতন নাগরিক আছেন আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। আমরা সকলে মিলে এটাকে থামাতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। এই প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, যেটি ম্যাম আগেই উল্লেখ করেছেন, যে বাংলাদেশে সমুদ্র সৈকতের যে অবস্থা সেটি নিয়ে আমরা বেশ চমৎকারভাবে তার কাছ থেকে উত্তরটি শুনলাম। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। সেটি পরবর্তী প্রশ্ন করার জন্য যিনি রয়েছেন, জোবায়ের রহমান চৌধুরী, সুনামগঞ্জ 4 আসন থেকে। জোবায়ের রহমান চৌধুরী, সুনামগঞ্জ 4।
জোবায়ের রহমান চৌধুরী, সুনামগঞ্জ 4। খুব সম্ভবত উনি তার টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের সাথে এই মুহূর্তে নেই। আশা করি তিনি শীঘ্রই যুক্ত হবেন। আমরা পরবর্তী প্রশ্নকর্তার কাছে চলে যাব। কুষ্টিয়া 1 আসন থেকে হাসিবুল ইসলাম হ্যাপি। কুষ্টিয়া 1, হাসিবুল ইসলাম হ্যাপি। জি, আমাকে শোনা যাচ্ছে? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসিবুল ইসলাম হ্যাপি, কুষ্টিয়া 1 আসন থেকে। আজকে আমার প্রশ্ন সংসদ সদস্যের কাছে, যে দেশের পানি সম্পদের সুষ্ঠু সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেগুলোর অগ্রগতি কেমন? ধন্যবাদ হাসিবুল ইসলাম। আপনি কুষ্টিয়া থেকে দেশের পানি স্বপন দিয়ে প্রশ্ন করেছেন। অবশ্যই আমাদের বাংলাদেশ তো একটি বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ খুব সম্ভবত। তো এখানে আমাদের আমরা নদী এবং সাগর বেষ্টিত। বাংলাদেশের বিপুল সম্ভাবনাময় সুনীল অর্থনীতি রয়েছে এবং বঙ্গোপসাগরের 1,18,813 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা বিশাল এই সমুদ্র সম্পদের সামান্য কিছু অংশ যদি উত্তোলন কিংবা আহরণ করা যায়, তাহলে আমাদের অর্থনীতি সেটার অবদান অনেক বেশি হবে। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, এই সাগরের বেশ কিছু অংশ বাংলাদেশ আইনি লড়াই করে মিয়ানমার এবং ভারত থেকে আদায় করেছে। যেই অংশ বাংলাদেশের বর্তমান যে আমাদের দেশের যে আয়তন, সে তার থেকে কিন্তু অনেক বেশি। যে সাগরের যে অংশ আমরা আইনি লড়াই করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার থাকাকালীন যেটা আমরা পেয়েছি, আইনি লড়াই করে আদায় করা হয়েছে। তো আমাদের রূপকল্প যে 2041 আছে, সেখানে আমাদের এই যে সাগর নদী সম্পদ অনুসন্ধান, আহরণ এবং যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের উপরে জোর দেওয়া হয়েছে এবং এইসব তথ্য সংগ্রহে আধুনিক জরিপ পরিচালনা করা হচ্ছে। জরিপের জন্য জলযান আছে, আধুনিক জলযান, যেগুলো শুধুমাত্র জরিপের কাজই করছে। এই জরিপ পুরোপুরি সম্পন্ন হলে দেশের সমুদ্র সম্পদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে এবং সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগিয়েছেন যেসব দেশগুলো, সেসব দেশের সাথে কাজে লাগিয়ে সফলতা পেয়েছে, সেসব দেশের সাথে আমাদের যোগাযোগ বৃদ্ধি ও সমঝোতা চুক্তি স্বাক্ষর সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যেসব পদক্ষেপ গৃহীত হয়েছে সেগুলো বাস্তবায়ন চলমান এবং সুনীল অর্থনীতির সম্ভাবনার বিরাট যে আমাদের সামনে আছে, সেটা আমি একজন নাগরিক হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে খুবই আশাবাদী এবং হয়তো সেই সুফল আমাদের প্রজন্ম পাবে না, কিন্তু অবশ্যই আপনার প্রজন্ম পাবে। এবং এটা বিভিন্ন দিক আছে। এই সুনীল অর্থনীতির উপরেই কিন্তু একটি 2 ঘন্টার অনুষ্ঠান করা যায়। আমি আশা করব প্রজন্ম সংসদ এই ব্যাপারে আমরা হয়তো আরেকবার আলাপ করতে পারি, শুধুমাত্র সুনীল অর্থনীতি নিয়ে। ধন্যবাদ। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার উত্তরের জন্য। আমার বারবার বাংলাদেশের একটি বিখ্যাত ব্যান্ড রেনেসার কথা মনে পড়ছিল। তাদের একটি বিখ্যাত গান রয়েছে, আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আমার কাছে মনে হচ্ছে যে এই প্রশ্ন এবং উত্তর পর্বের মাধ্যমে আমরা খুব চমৎকার একটি সাজানো বাগানের স্বপ্ন সামনে দেখতে পাচ্ছি আমাদের। আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। খুলনা 1 আসন থেকে ক্রিস্টিনা ঐশী মোহান্ত।
শুভ সন্ধ্যা। ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। আমি ক্রিস্টিনা ঐশী মহন্ত, প্রতিনিধিত্ব করছি খুলনা 1 আসন থেকে এবং আমি BAF শাহীন কলেজের একাদশ শ্রেণীর একজন ছাত্রী। মাননীয় সংসদ সদস্যের কাছে আমার প্রশ্নটি হলো, লবণাক্ত পানির কারণে যেসব জায়গায় ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে সেসব জায়গার জন্য সরকারের কোনো উদ্যোগ গ্রহণ হয়েছে কিনা, এবং যদি কোনো উদ্যোগ গ্রহণ হয়ে থাকে তা কতটুকু বাস্তবায়িত হয়েছে? ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ ক্রিস্টিনা ঐশী, খুলনা থেকে প্রশ্ন করেছেন। অবশ্যই আমরা তো সাগরের পাড়ে যারা আছি, আমাদের এখানে আমাদের কৃষি জমিতে লবণাক্ততা এটা খুবই নর্মাল বিষয় এবং আমরা এটা দেখে আসছি বছর বছর ধরে। তো এখন মানে সমগ্র বিশ্বেই কৃষিকাজের হুমকি সমূহের মধ্যে লবণাক্ততা অন্যতম। এখন সারা বিশ্বে প্রায় শতকরা 20% চাষযোগ্য জমি লবণাক্ততা আক্রান্ত। বাংলাদেশেও তার ব্যত্যয় হয়নি। বাংলাদেশেও আমরা লবণাক্তের সাথে যুদ্ধ করছি এবং আমাদের বন্যার সাথে পলিমাটি যেমন আসছে, আমাদের সাগর উপকূলীয় অঞ্চলে আমাদের কৃষি জমিগুলোতে লবণাক্ততা সমস্যাটা রয়েই যাচ্ছে। এখন এখানে আমাদের আসলে একটা ধারণা ছিল, এটা অনেক পুরনো ধারণা, যে লবণাক্ত জমি ব্যবহারযোগ্য নয়। সেটা কিন্তু ঠিক না। বাংলাদেশ কিন্তু একটা তো হচ্ছে বাংলাদেশে কিন্তু লবণ চাষ খুব ভালো হয়। সাগরের পানির মাধ্যমেই কিন্তু পানির উপরেই কিন্তু লবণ চাষটা পুরোপুরি নির্ভরশীল। বাংলাদেশে খুব কমই লবণ আমদানি করতে হয়। এই লবণ চাষিরা সাগরের পানি থেকে যে লবণটা আসছে সেখান থেকে কিন্তু আমরা সেটা পাচ্ছি এবং চাষিরা সে থেকে লবণ উৎপাদন করছে। আচ্ছা, তো এখন অনেক জায়গায় মিষ্টি পানি কম থাকতে পারে। এখন সেচের জন্য আমাদের তো কৃষি জমিতে সেচের প্রয়োজন হয়। সেচের জন্য কিছুটা লোনা পানিও তখন দিতে হয়। অনেক সময় তো পুরো লবণাক্ত পানি থাকে। এখন মাটির উপর কিন্তু লবণাক্ততার একটি প্রভাব আছে। এখন মাটি পরীক্ষা করার পরে আমরা আমি এর আগেও বলেছি, লবণাক্ত জমিতে এমনকি কিছুটা পানি জমে আছে এরকম জমিতেও উৎপাদন করা যায়, সে ধান উদ্ভাবন করা হয়েছে। আমাদের গবেষকরাই সেটা বাংলাদেশি গবেষকরাই তা উদ্ভাবন করেছে এবং সেটা কিন্তু অলরেডি তার ফলন হচ্ছে। এবং আমাদের বিভিন্ন কিছু গবেষণা এবং উন্নয়ন সংস্থার সাথে গত 10 বছরেরও বেশি সময় ধরে লবণাক্ত জমিতে বিভিন্ন জাতের ফসল ফলানোর বিষয়ে কিন্তু কার্যক্রম চলমান আছে। উপকূলীয় অঞ্চলের প্রায় 10,000 চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিভাবে লবণ সহিষ্ণু বিভিন্ন ফসল করা যায়, এবং আমরা লবণ সহিষ্ণু আলু উৎপাদনেও কিন্তু সফল হয়েছি। এটা খুবই একটি ভালো সংবাদ। এবং বিভিন্ন ধান তো ছিল প্রথমে, পরবর্তীতে আলু এবং ওলকপি এবং আরো কিছু সবজি আছে যেগুলো লবণাক্ত জমিতে উৎপাদন করা সম্ভব, এবং এই বিষয়ে গবেষণা এখনো চলমান আছে। বাংলাদেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জনসংখ্যা অনেক বেশি এবং আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়াটা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে তিনি অনেক গুরুত্ব দিয়েছেন এবং কৃষিতে আমাদের প্রতি অর্থ বছরেই বাজেটের থেকে অনেক বরাদ্দ দেওয়া হয়। সেসব বরাদ্দের মধ্যে কিন্তু এই যে
সঠিকভাবে সেচ পদ্ধতি, লবণাক্ত জমিতে কিভাবে কোন কোন ফসল করা যাবে সে বিষয়ে গবেষণা, এবং যেসব জমিতে কিছুটা পানি জমে থাকে বছরের বেশ কিছু সময়, যেগুলো একটু লো মানে নিম্ন নিম্ন এলাকার জমিগুলো, সেখানেও কি কি ফসল করা সম্ভব সেগুলো কিন্তু গবেষণা করে বের করা হয়েছে এবং সেখানেও ফসল হচ্ছে। ধন্যবাদ ক্রিস্টিনা। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রশ্নোত্তর পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে গেলাম। আমাদের সাথে যারা প্রথম দিক থেকে প্রশ্নোত্তর পর্বে নেটওয়ার্কজনিত কারণে আসতে পারেননি, প্রশ্ন করতে পারেননি, আমরা একটু তাদেরকে আরেকবার রিমার্ক করছি যে তারা যদি এখন থেকে থাকেন তাহলে একটি তাদের জন্য শেষ সুযোগ, তারা তাদের প্রশ্নটি করতে পারেন। তো আমি প্রথমে সুযোগ দিচ্ছি পঞ্চগড় 2 আসন থেকে আরিফ বিল্লাহকে। জি ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো জি আরিফ বিল্লাহ, আপনাকে হ্যালো শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আরিফ বিল্লাহ, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আচ্ছা ধন্যবাদ। আমি আরিফ বিল্লাহ বলছি পঞ্চগড় 2 আসন থেকে। লেখাপড়া করছি দেবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীতে। মাননীয় সংসদ সদস্যের কাছে আমার প্রশ্নটি হচ্ছে, সমুদ্র পানি থেকে আমরা কিভাবে ফসল ও পানি দূষণ বন্ধ করতে পারি? ধন্যবাদ। ধন্যবাদ আরিফ। সমুদ্রের পানি থেকে সবসময় যে দূষণ হচ্ছে তা কিন্তু আমি আসলে আপনার সাথে একমত না। সমুদ্রের পানি থেকে, এই যে একটু আগে বললাম, আমাদের লবণ উৎপাদন কিন্তু সমুদ্রের পানি থেকেই হচ্ছে, এবং নদী ও সমুদ্রের পানিতে যে পলি আসে সেটাতে আমাদের জমি উর্বর হয়। আমরা ফসলকে লবণাক্ততার সাথে খাপ খাইয়ে কিভাবে ফসল উৎপাদন করা হচ্ছে কিংবা করা যায় সে বিষয়ে গবেষণা করা হয়েছে। এবং আমি একটু আগেও বলেছি, ধানের বিভিন্ন প্রজাতি উদ্ভাবিত হয়েছে, ডাল হয়েছে, গম হয়েছে, বেশ কয়েক প্রকারের সবজি হয়েছে, যেই ক্ষেত্রে লবণাক্ত পানি যেসব জমিতে আসে সেখানেও এই ফসলগুলো হচ্ছে, এবং যেগুলো একটু নিচু নিচু জমি, যেখানে একটু পানিও জমে থাকে সেখানেও এই ফসলগুলো হবে। সুতরাং দূষণ ঠিক না, আমি বলবো যে সমুদ্রের পানির সাথে আমরা মানে একই সাথে বসবাস করছি, এবং যেখানে যেখানে পানি আসছে সেখানে আমরা আমাদের বাংলাদেশে গবেষকদের উদ্ভাবন এবং সরকারের অর্থ বরাদ্দ ছাড়া অন্যান্য পদক্ষেপের কারণে আমরা সেই লবণাক্ততার মোকাবিলা করার জন্য আমরা নতুন প্রজাতির লবণ সহিষ্ণু ফসল উৎপাদন করছি, এবং সেটা চলমান আছে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম আপনাকে। আমাদের মাঝে আর একজন ছিলেন যিনি তার প্রশ্নটি করতে পারেননি, মোহাম্মদ জায়েদ জামান, জামালপুর 3। জায়েদ জামান, জামালপুর 3, আপনি কি উপস্থিত আছেন? থাকলে দ্রুত একটু আপনার প্রশ্নটি করতে হবে। খুব সম্ভবত উনি অনুপস্থিত। সবাইকে ধন্যবাদ যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এতক্ষণ পর্যন্ত। আমরা সবসময় নানান ধরনের টেলিভিশন চ্যানেলে, গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় অনেক কিছু দেখি পরিবেশ সংক্রান্ত বিষয়াদি নিয়ে, যে পরিবেশ বিপর্যয়, জলবায়ু পরিবর্তন এবং আমাদের ভবিষ্যতের পৃথিবী কিরকম হবে তার একটি রূপরেখা আমরা সবসময় দেখি। যেহেতু বদ্বীপ অঞ্চলে বাংলাদেশ অবস্থিত হওয়ার কারণে সবসময় বাংলাদেশ বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভিকটিম হতে পারে এবং হয়েও এসেছে। গত শতাব্দীতেও আমরা দেখেছি এবং এই শতাব্দীতেও আমরা দেখছি। সেই হিসেবে এই প্রশ্নগুলোর উত্তর জানা আমাদের এই প্রজন্মের কাছে অনেক বেশি জরুরি ছিল। কারণ একটি দেশকে সামনের দিকে এগিয়ে যেতে হলে, সেই দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে, সেই দেশটি কতটুকু শক্তিশালী জলবায়ু পরিবর্তনের মুখে দাঁড়িয়েও অবস্থানে রয়েছে, কতটুকু শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে, বা আদৌ তার সেই শক্তভাবে অবস্থান রাখার
সামর্থ্য রয়েছে কিনা সেই সম্পর্কে একটি ধারণা থাকা আমাদের কাছে অনেক বেশি জরুরি ছিল। তো আজকে এই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমরা বাংলাদেশের অধিবাসীরা এবং বাংলাদেশের ভূপ্রাকৃতিক যে বৈচিত্র্য সেটি নিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের মাধ্যমে সামনে আসা যে বিপদ আপদগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য আমরা সর্বতোভাবে সচেষ্ট রয়েছি, চেষ্টা করে যাচ্ছি। আমাদের সরকার সেই নিয়ে কাজও করে যাচ্ছেন। তো আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাঝে যিনি প্রশ্নোত্তর দাতা হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াসেকা আয়েশা খান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য। তাকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে তার মূল্যবান সময় থেকে কিছু অংশ দেওয়ার জন্য। বাংলাদেশ জেনারেশন পার্লামেন্টের পেজে আপনারা সবসময় দেখবেন যে আমরা এই ধরনের বিষয়াদি নিয়েই আসলে বেশি আলোচনা করে থাকি এবং আমরা সমস্যা সমাধানের পথ খুঁজে থাকি। সুতরাং আশা করি বাংলাদেশ জেনারেশন পার্লামেন্ট একটি বিডিএফ এবং ইউনিসেফের এই যে একটি প্রোগ্রাম, এটির সাথে আপনারা সবসময় থাকবেন। আমি ওয়াসিকা আয়েশা খান ম্যামের কাছে সর্বশেষে ছোট করে জানতে চাইবো যে আজকে এই প্রশ্ন এবং উত্তর এই পর্বের মাধ্যমে আপনি যে প্রশ্নের উত্তরগুলো দিলেন এবং আমাদের তরুণ সম্ভাবনাময় মুখগুলোর সাথে কথা বললেন, এটা কথা বলে আপনার কাছে কি মনে হচ্ছে যদি একটু সংক্ষেপে আমাদের জানাবেন। ধন্যবাদ মেহেদী। আমি খুব ভালো লেগেছে আজকে আপনাদের সাথে যুক্ত হতে পেরে, আপনাদের প্রজন্ম সংসদের সদস্যদের সাথে কথা বলতে পেরে এবং তাদের চিন্তা ভাবনাগুলো জানতে পারলাম। তারা দেশকে নিয়ে ভাবেন, এটা খুবই একটি মানে আমাকে আশাবাদী করছে। এবং আমরা আমরা শুধু বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ, বাংলাদেশের এই যে পরিবেশ, জলবায়ু পরিবেশ বিরূপতাকে মোকাবেলা করে এগিয়ে চলা, সেটা তো আমরা একসাথে করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু দ্বিতীয়বারের মতো ক্লাইমেট ভালনারেবল ফোরাম, যেটি জাতিসংঘের একটি সংস্থা যেটা বিশ্বের যত জলবায়ু পরিবর্তনের ক্ষতির সম্মুখীন যতগুলো দেশ আছে সেসব দেশের একটি ফোরাম। এবার কিন্তু দ্বিতীয়বারের মতো উনি কিন্তু চেয়ারপারসন হয়েছেন। এবং বাংলাদেশে আমরা যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, যেসব পদক্ষেপ চলমান আছে জলবায়ু পরিবর্তনের বিরূপতাকে মোকাবেলা করার জন্য, সেগুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই ফোরামেও অন্যান্য দেশের সাথে সেগুলো উনি শেয়ার করছেন। এবং বাংলাদেশ এই বিষয়ে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে। সুতরাং আমরা সকলে মিলে আমরা সুন্দর ভবিষ্যৎ গড়ব, সুন্দর দেশ, এবং একটাই পৃথিবী আছে আমাদের, সেই সাথে আমরা সুন্দর পৃথিবীর জন্য সবাই একটু সচেতন হব। নিজেরা পরিবেশ যে কোনো কিছু করার সময় পরিবেশের কথা একটু চিন্তা করব। প্রত্যেকে চিন্তা করলে কিন্তু এটা অনেক একটা ব্যাপক একটা এফেক্ট আসে। আমি একজন চিন্তা না করলে কিছু হবে না সেটা কিন্তু না, প্রত্যেকেই আমাদের চিন্তা করতে হবে, কারণ পৃথিবীটা আমাদের সবার, দেশটা আমাদের সবার। ধন্যবাদ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সবশেষে এবং আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। টেকনিক্যাল টিমের কাছে চলে যাচ্ছি। অমি। হ্যাঁ, আমি লাইভটা অফ করে